নীলিমা মুখ ফেঞ্চে দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 20 মিনিট পর বের হলো। নীলিমা নেভি ব্লু কালার জর্জেট থ্রি পিস পরেছে। ভেজা চুল থেকে টপটপ করে পানি গলার নিচে গড়িয়ে পড়ছে। সেটা দেখে মেহরান চেহারা দিয়ে ঠোঁট ভেজাল। এই মুহূর্তে নীলিমাকে খুব আকর্ষণীয় লাগছে। নীলিমা মেহরানের দিকে একবারও তাকালো না। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে পরিপাটি হয়ে হিজাব পরে নিল। পেছনে তাকিয়ে দেখলো মেহরান সোফায় বসে পায়ের উপর পা তুলে পিস্তল হাতে নিয়ে আঙুল দিয়ে ঘোরাচ্ছে, আর নীলিমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। নীলিমা খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আপনার হাতে পিস্তল কেন? আর ওটা ওইভাবে ঘোরাচ্ছেন কেন? প্লিজ ওইটা সরিয়ে ফেলুন, আমার খুব ভয় লাগছে। মেহরান ফিচেল হেসে বলল, আচ্ছা ব্লুবার্ড, ধরো আজ তোমার প্রিয় রেহানা আন্টির যদি মৃত্যু হয় তাহলে তোমার কেমন লাগবে? নীলিমার কর্ণকুহরে কথাগুলো পৌঁছতেই ওর পুরো শরীরে কাঁপন শুরু হলো। মেহরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, কি বলছেন এইসব? আর আজ রেহানা আন্টির মৃত্যু হবে, এসব কথা আপনাকে কে বললো? আমি বলছি, তোমার রেহানা আন্টির মৃত্যু আমার হাতে হবে। মানে? মানে খুব সিম্পল, ওকে তোমাকে বুঝিয়ে বলছি। আজ তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব, কারণ সামনে তোমার ফাইনাল এক্সাম। তোমার মা থানায় তোমার মিসিং কমপ্লেন করেছে। শুনেছি পুলিশ নাকি তোমার ইউনিভার্সিটিতেও গিয়েছিল। সবাই বলেছে তুমি ভার্সিটিতে এসে নোটস নিয়ে গিয়েছো। আমি চাই না তোমার এক্সামের সময় কোনো সিন ক্রিয়েট হোক, তাই আজ তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে গিয়ে সব মামলা ডিসমিস করব। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমি যা বলবো তুমিও তাই বলবে। একটু যদি 19-20 করো তাহলে ওখানে রেহানা আন্টির লাশ পড়বে, আর আমার শাশু মমকে মেরে আমার হাত নোংরা করার ইচ্ছা নেই। আমি জানি শাশু মমের প্রতি তুমি একদমই উইক না। তোমার উইক পয়েন্ট হলো রেহানা আন্টি। এম আই রাইট অর এম আই রাইট? সো তুমি কি আমার কথায় রাজি? নীলিমা এতক্ষণ মেহরানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে ওর ডেঞ্জারাস টাইপ কথাগুলো শুনছিল। প্রথমে ভাবলো বাড়িতে গিয়ে ওকে পুলিশে ধরিয়ে দেবে, পরক্ষণেই ভাবলো জেল থেকে বেরিয়ে যদি রেহানা আন্টিকে সত্যিই মেরে ফেলে, না না, এক্সাম শেষ হলে আমি রেহানা আন্টিকে নিয়ে অনেক দূরে চলে যাব। আর সাইকোটা আমাকে মেন্টালি টর্চার করলেও ফিজিক্যাল তো আর টর্চার করছে না, পড়াশোনাও করতে দিচ্ছে। আমার শরীরে আঘাত না লাগলেই হয়। আর খারুসটা তো বলেছে এক্সামের পর ফুলসজ্জা করবে। আমি থাকলে তো ফুলসজ্জা করবে, আমি তো এক্সামের পরেই ফুরুত। যাই হোক, সাইকোটার কথাই মেনে নিই। লোকটা সাইকো হলে কি হয়েছে, মাথায় বুদ্ধিতে ভরপুর। কথাগুলো ভেবে নীলিমা মেহরানের দিকে তাকিয়ে বলল, আমি রাজি, আপনি যেটা করতে বলবেন সেটাই করব। দয়া করে আমার রেহানা আন্টির কোনো ক্ষতি করবেন না। মেহরান মৃদু হেসে ভাবল, আমি জানি ব্লুবার্ড, এত সহজে হার মানার পাত্রী তুমি না। নিশ্চয়ই মনে মনে কিছুর ছক কষছো। ওকে, আমিও দেখে নিব তুমি কত দূর যেতে পারো। মেহরান এবং নীলিমা দুপুরের একটু আগে চৌধুরী বাড়িতে পৌঁছল। নীলিমা দরজায় নক করার কিছুক্ষণ পর রেহানা বেগম দরজা খুলে দিল। চোখের সামনে নীলিমাকে দেখে নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি একবার চোখচোরা বন্ধ করে আবার তাকালেন। না, এটা তার মনের ভুল না। থ্রি পিসের সাথে হিসাব পরিহিতা মেয়েটা আর কেউ না, স্বয়ং নীলিমা। রেহানা বেগম আর কিছু না বলে নীলিমাকে জড়িয়ে ধরলেন। কান্না করতে করতে বললেন, দিন কোথায় ছিলে? তুমি জানো আমি আর ম্যাডাম তোমায় কত খুঁজেছি। পুলিশের কাছে মিসিং কমপ্লেনও করেছি। জানো পুলিশরা কি বলে? বলে তুমি নাকি নিজে থেকেই হারিয়ে গেছো। আমার বিশ্বাস ছিল আমার মামুনিটা আমাকে না জানিয়ে এই কাজ কখনোই করবে না। একাধারে কথাগুলো বলে আবারও রেহানা বেগম কান্না করতে থাকলেন। নীলিমা ও রেহানা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, আরে আমার সোনা আন্টি, তুমি এত কান্না করছো কেন? আমি তো মরে যাইনি, ফিরে এসেছি। এই দেখো, তোমার দুষ্টু বাচ্চা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই বলে নীলিমা রেহানা বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল। এদিকে পেছন থেকে মেহরান সব কিছুই দেখছিল। রেহানা বেগম যখন নীলিমাকে জড়িয়ে ধরেছে তখনই মেহরান রাগান্বিত হয়ে দুই হাত মুঠো করে ফেলেছে। তারপরে মুচকি হাসি দিয়ে মনে মনে বলল, হুম, কুল মিহিরান কুল। এখনই যদি তোর আসল রূপ বেরিয়ে আসে তাহলে হিতে বিপরীত হবে।
তোর ব্লুবার্ড আর নিজে থেকে তোর কাছে ধরা দিবে না, তাই এই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয়। তারপর মেহরান মুখে সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে নীলিমার পাশে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? রেহানা বেগম এতক্ষণ নীলিমাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলেন যে পেছনের মানুষটিকে লক্ষ্যই করেননি। রেহানা বেগম নীলিমাকে ছেড়ে চোখের পানি মুছিয়ে মেহরানের দিকে তাকিয়ে সালামের উত্তর দিল, বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নীলিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে তো চিনলাম না মামনি, সে কি তোমার পরিচিত কেউ? রেহানা বেগমের প্রশ্নে নীলিমা কিছুটা খাপে গেল। আসলে এতদিন পর ওর আন্টিকে পেয়ে এক্সাইটেড হয়ে ও ভুলে গেছিল যে মেহরান ওর পাশে আছে। নীলিমা কিছু বলতে যাবে তখনই মেহরান নীলিমার হাত ধরে রেহানা বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, আমি আপনার মেয়ের একমাত্র স্বামী আফরাজ মিহিরান চৌধুরী। মেহরানের মুখে কথাটা শুনে রেহানা বেগম বিদ্যুতের মতো চমকে উঠল। What? How is it possible? সিঁড়ি বেয়ে নিচে নামছিল মেহরান চৌধুরী। দরজার দিকে তাকাতেই নীলিমাকে দেখে সিঁড়িকে আসছিলেন। তখনই কর্ণকুহরে ভেসে আসলো মেহরানের বলা বাক্যটি, যেটা মেহরান চৌধুরীর বুকে তীরের মতো বিদ্ধ হলো। ওদের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত নয়নে নীলিমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এসব কি শুনছি নীলিমা? তুমি কি এতদিন পর বাড়িতে এসে তামাশা শুরু করছো? নীলিমা নিচের দিকে তাকিয়েছিল, কারো দিকে দৃষ্টি দেওয়ার সাহস ওর নেই। মেহরান নীলিমার হাত আরো একটু জোরে চেপে ধরল। নীলিমা বুঝতে পারলো মেহরান ওকে দিয়ে বিষয়টা ক্লিয়ার করাতে চাইছে। চেহারায় একরাশ জড়তা নিয়ে আমতা আমতা করে বলে উঠল, উনি সত্যি কথাই বলেছেন, উনি আমার স্বামী। ভালোবাসার অনুভূতি বোঝার পর থেকেই আমি তাকে ভালোবাসতাম, সেও আমায় খুব ভালোবাসে, কিন্তু কখনো বাসায় বলার সাহস হয়নি, এমনকি আন্টিকেও বলিনি। যদি তুমি আমার পড়াশোনা বন্ধ করে দাও তাই। আর এতদিন উনি বিদেশে ছিল, 1 মাস আগে দেশে ফিরেছে। দেশে ফিরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি জানি উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তুমি বারণ করে দিতে, তাই আমরা সিদ্ধান্ত নেই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর আমরা কোর্ট ম্যারেজ এবং ধর্মীয়ভাবে বিয়ে করে ফেলি। এতদিন ভয়ে বাসায় আসিনি, কিন্তু যখন জানলাম তুমি থানায় আমার মিসিং কমপ্লেইন করেছো, তখন আর না এসে থাকতে পারলাম না। সামনে আমার ফাইনাল এক্সাম। আমি চাই না একটা মিথ্যা বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট হোক আর আমার স্বামীর কোনো অসম্মান হোক, তাই আজ ওনাকে নিয়ে তোমাদের সাথে দেখা করতে এসেছি। তুমি প্লিজ কেসটা তুলে নাও। কথাগুলো এক নিঃশ্বাসে বলে আবারও নিচের দিকে তাকালো। নীলিমার শরীর অনবরত কাঁপছে। সেটা আর কেউ খেয়াল না করলেও মেহরান এবং রেহানা বেগম ঠিকই খেয়াল করলেন। নীলিমার কথাগুলো শুনে প্রথমে রেহানা বেগমের ভাষা যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু নীলিমার এই অনবরত কাঁপুনির মানে বুঝলেন তিনি। ছোটবেলা থেকেই নীলিমা যখন মিথ্যা কথা বলে তখন নীলিমার হাত পা কাঁপে, কিন্তু তিনি নির্বাক হয়ে বাকি দৃশ্য দেখার জন্য তাকিয়ে রইলেন। মেহরান চৌধুরী নীলিমার কাছে এসে ওকে থাপ্পড় দিতে নিলেই তার হাত ধরে ফেলে মেহরান চৌধুরী সেটা দেখে হিংস্র বাঘের মতো গর্জে ওঠে। তোমার সাহস হলো কি করে আমার হাত ধরার? তুমি জানো আমি কে? মেহরানের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে মেহরান মুচকি হেসে বলল, জানি তো আমার প্রিয় শাশুমম, অনেক আগে থেকে আপনাকে হবু শাশুমম হিসেবে মেনে এসেছি। এখন আপনি আমার আপন শাশুমম। আপনিও না কি যে প্রশ্ন করে আমাকে লজ্জা দেন শাশুমম। এনিওয়ে, আপনাকে কিন্তু বাংলা সিনেমার রিনা খানের রোল প্লে করতে দিলে খুব ভালো হতো। অবশ্য আপনি তার থেকেও ডেঞ্জারাস। যাক, এসব আমার জন্য কোনো ব্যাপার না, বরং এগুলো আমি বেশ এনজয় করছি। সামনে আরও করব আপনার মেয়েকে নিয়ে। আর হ্যাঁ, একটু আগে যে অন্যায়টা করতে যাচ্ছিলেন সেটা আর ভুলেও করবেন না, তাহলে এর ফলাফল খুব খারাপ হবে। ভুলে যাবেন না ও আমার বিয়ে করা স্ত্রী। কথাগুলো বলে মেহরান ঝাড়ি দিয়ে মেহরান চৌধুরীর হাত ছেড়ে দিল। মেহরান চৌধুরী উফ করে আর্তনাদ করে উঠলেন। তারপর বিস্ফোরিত নয়নে নীলিমার দিকে তাকিয়ে বললেন, আমি বিদেশে থাকার ফায়দা নিয়েছিস তাই না? এই অসভ্য বেয়াদব ছেলেকে বিয়ে করেছিস। তোদের এই বিয়ে আমি মানি না। ওর কত বড় সাহস আমার মুখের উপর কথা বলে। আজ এই মুহূর্তেই ওকে ডিভোর্স দিবি। কথাগুলো বলেই নীলিমার হাত ধরতে নিলে মেহরান এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। চিৎকার করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ওয়াইফ। আপনার ওই নোংরা হাত দিয়ে আমার স্ত্রীকে ভুলেও টাচ করবেন না।
আমি আপনার এখানে ঘর জামাই হতে আসিনি। আমার বউকে চালানোর মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে। আর হ্যাঁ, টাকার গরম আমাকে দেখাবেন না, তাহলে আপনি হেরে যাবেন। আমার নাম আফরাজ মেহরান চৌধুরী। আপনার ওই ঠুনকো টাকা পয়সা আমায় কিছুই করতে পারবে না। আমি জাস্ট নীলিমাকে আপনাদের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে এসেছিলাম। জামাই আদর খেতে আসিনি। আর আপনার মেয়ে সাবালিকা, সে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে। আপনি কেস করুন আর যাই করুন না কেন, আপনার মেয়ে যখন কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আপনার মান মর্যাদা কোথায় যায় দেখব। সো গলা নামিয়ে কথা বলুন, তাহলে যেটুকু সম্মান বাকি আছে সেটাও অবশিষ্ট থাকবে না। কথাগুলো বলেই মেহরান নীলিমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তখনই পেছন থেকে রেহানা বেগম বলে উঠলেন, দাঁড়াও জামাই বাবা, এই ভরদুপুরে না খেয়ে কোথায় যাচ্ছ? এই বাড়িতে আজ প্রথম এসেছো, তাছাড়া এই বাড়ির একমাত্র জামাই তুমি। মেয়েটাকে নিয়ে কতদিন পর এসেছো, কোথায় একটু থাকবে সেখানে না খেয়ে চলে যাচ্ছ? মেহরান মুচকি হেসে বলল, আপনার মতো ব্যবহারটা যদি আমার শাশু মমের হতো তাহলে ঠিকই থেকে যেতাম। এনিওয়ে, আমি জানি বিয়েটা আপনাদের না জানিয়ে করেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। এছাড়া আমার অন্য কোনো পথ খোলা ছিল না। আর আমার বউকে আমি খুব ভালোবাসি। ওকে হারানোর যন্ত্রণা উপলব্ধি করার ধৈর্য আমার নেই। আজ আমরা আসি, অন্য কোনো দিন কথা হবে। তারপর নীলিমার দিকে তাকিয়ে বলল, ব্লুবার্ড, সামনে তোমার এক্সাম, বাসায় গিয়ে পড়তে বসবে। এখানে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। কথাগুলো বলে নীলিমার হাত ধরে চলে গেল। রেহানা বেগম সেদিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললেন। তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরতে লাগলো, মেয়েটা সত্যি সুখে আছে তো? এইদিকে মেহরুন চৌধুরী ওদের চলে যাওয়ার পর হনহন করে ওপরে গিয়ে দরজা ঠাস করে লাগিয়ে দিলেন। হিংসা এবং ক্রোধে তার শরীর বিলি করে উঠছে। বিছানায় বসে পরিচিত নাম্বারে ফোন করলেন। এইদিকে গাড়িতে বসে রাস্তার দিকে এক মনে তাকিয়ে মিটি মিটি হাসছে নীলিমা। এমন ভাবে হাসছে যেন অনেকদিন অপূর্ণ যাওয়া আজ পূর্ণ পেয়েছে। মনে মনে ভাবতে লাগলো, ইস, সাইকোটার গাল ধরে একটা চুম্মা দিতে মন চাইছে। যেই কাজটা আমি এত বছরেও করতে পারিনি, সেটা সে কত সহজেই করে দিল। মাকে কিভাবে জব্দ করলো! ইস, মায়ের চেহারাটা তখন দেখার মতো ছিল। আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আমি কোনো রাজ্যের রাজকন্যা আর ওই খারজ বেটা রাজকুমার। রাজকন্যার জন্য রাজকুমার যুদ্ধ করছিল ওই বিশ্বাসঘাতক ঘসেটি বেগমের সাথে। উফ, সিনটা একদম দেখার মতো ছিল। যাক, এতদিনে সাইকোটার একটা কাজে খুব খুশি হলাম, মনটা ভরে গেল। কিন্তু রেহানা আন্টির জন্য মনটা একটু খারাপ লাগছে। কতদিন পর দেখা হলো, ভালো করে একটু কথাও বলতে পারলাম না। অবশ্য আমাদের দেখে মা যেই রিয়্যাক্ট করেছে আর সাইকোটা যেই রাগী, আমি রিকোয়েস্ট করলেও থাকতো না। যাক, একদিকে ভালোই হয়েছে, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও পাগলটার উসিলায় সব কিছু মিটমাট হলো। আমি নিশ্চিত মা কেসটা তুলে ফেলবে, কারণ আমার জন্য তিনি এত অপমানিত কখনোই হবে না। মেহরান নীলিমার দিকে আর চোখে একবার তাকিয়ে মৃদু হেসে ভাবলাম, আজ তোমার সামনে তোমার মাকে অপমান করেছি, কিন্তু তাতে তোমার চেহারায় বিন্দুমাত্র কষ্ট দেখতে পাচ্ছি না। ওই মহিলাটা তোমায় কতটা কষ্ট দিয়েছে যে তুমি তার জন্য কোনো মায়া অনুভব করো না। একদিক থেকে আমার জন্য ভালোই হয়েছে। আমি তো এটাই চাইতাম যে আমার ব্লুবার্ড শুধুই আমার কথা ভাববে, আমাকে ভালোবাসবে, আর সেটাই বাস্তবায়িত হয়েছে। এখন শুধু একজনকে তোমার মন থেকে দূরে সরাতে হবে, সে হলো তোমার প্রাণপ্রিয় রেহানা আন্টি। আমার ইনফিনিটি লাভ লাইনে তুমি আর আমি ছাড়া কেউ আসতে পারবে না, কখনো না। কেটে গেল আরো 15 দিন। নীলিমা এই কয়েকদিনে মেহরানের অনেকটা বিশ্বাস অর্জন করতে পেরেছে, কারণ নীলিমা মেহরানের সাথে সবসময় হাসি মুখে কথা বলেছে। মেহরান মাঝে মাঝে দুষ্টু মিষ্টি কথা বললেও নীলিমা তার সাথে তাল মিলিয়েছে। এমনকি এটাও বলেছে এক্সাম শেষ হলে মেহরান যেন ওকে হানিমুনে নিয়ে যায়, সেখানেই ওরা মধু চন্দ্রিমা করবে। মেহরান তো খুব এক্সাইটেড হয়ে আছে সেই দিনটির অপেক্ষায়। এইদিকে নীলিমার পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো।
পড়াশোনা শেষ করে বিকেলবেলা বাগানে গিয়ে ফুল গাছগুলোতে পানি দিচ্ছে আর ওদের সাথে কথা বলছে। আচ্ছা, আমি তো আর মাত্র কয়েকটা দিন এখানে থাকবো, তারপর তো একেবারেই চলে যাব। তোরা আমায় খুব মিস করবি তাই না? জানিস আমিও তোদের খুব মিস করব, কিন্তু আমার তো কিছুই করার নেই। জেনে শুনে এমন একজন কাঠখোট্টা সাইকো টাইপ লোকের সাথে সংসার করা অসম্ভব। আমি তো বিয়ের দিনই বুঝে গেছিলাম এই লোকটার মাথায় সমস্যা আছে। একসাথে কতগুলো মানুষকে মারতে চেয়েছিল, ভাগ্যিস বিয়ে করতে রাজি হয়েছিলাম, নইলে কতগুলো মানুষের প্রাণ যেত। আর সবচেয়ে বেশি শিওর হয়েছিলাম যেদিন আমার বন্ধু রাতুলকে কি নির্মমভাবে পিটিয়ে হসপিটালে পাঠিয়েছে। তবুও লোকটার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল না। সে খুব ঠান্ডাভাবে আমার সাথে কথা বলছিল। তারপর যেভাবে সিমেন্ট গুলিয়ে আমাকে জ্যান্ত মমি বানানোর প্ল্যান করছিল, মাঝে মাঝে মনে হয় ওটা আমাকে ভয় দেখানোর জন্যই করেছিল। কিন্তু সত্যিই যদি মমি বানিয়ে ফেলতো, তাহলে আজ আর আমি তোদের মাঝে বেঁচে থাকতাম না। তবে লোকটা যদি আমার সাথে স্বাভাবিক আচরণ করতো, তাহলে ঠিকই আমি তাকে ভালোবাসতাম। কিন্তু সে দেখতে একদম আমার মনের মতো সুদর্শন, সব মেয়ে থেকে পছন্দ করতে বাধ্য। কিন্তু আফসোস, সে একজন সাইকো। তার সাথে সারা জীবন কাটিয়ে আমিও সাইকো হতে চাই না। তাই তোদের ছেড়ে চলে যাব। আমার উপর রাগ করিস না, জানি তোরা কথা বলতে পারিস না, কিন্তু আমার যে তোদের ছাড়া আর কথা বলার মানুষ নেই। কে বলেছে তোমার সাথে কথা বলার মানুষ নেই? হঠাৎ করে কর্ণকুহরে চিরচেনা কণ্ঠ ভেসে আসতেই মনের মধ্যে একরাশ ভয় নিয়ে পেছনে তাকালো নীলিমা। দেখলো পকেটে 2 হাত গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেহরান। নীলিমার কলেজার পানি যেন শুকিয়ে যাওয়ার উপক্রম হলো। ভাবলো, লোকটা আমার কথাগুলো শুনে ফেলেনি তো? হে আল্লাহ, এইবারের মতো আমায় রক্ষা করো। আমি কিছুক্ষণ আগে লোকটা সম্পর্কে অনেক কথা বলেছি, যদি শুনে ফেলে তাহলে আমি শেষ। কিন্তু উনি তো দেখছি দাঁত কেলিয়ে হাসছে, এর মানে হয়তো শেষের কথাটা শুনেছে। তারপরেও নিজেকে বলতে লাগলো, নীলিমা, চেহারার নার্ভাসনেস দূর করে ফেল, নইলে লোকটা তোকে সন্দেহ করবে, কারণ তোর সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং বিটকেলের বংশধর। তারপর নীলিমা চেহারাটা কোনোরকম স্বাভাবিক করে মেহরানের চোখে চোখ রাখলো। দেখলো মেহরান এখনো প্যান্টের পকেটে হাত গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঠোঁটে লেগে আছে মুচকে হাসে। এই যেন হৃদয় হরণ করা হাসে। নীলিমার অবচেতন মন যত দিন যাচ্ছে, ততই মেহরানের এই মুচকে হাসির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। বার কয়েক জিহ্বা দিয়ে উচ্চদয় ভিজিয়ে বলল, আপনি কখন এলেন? এই তো, তুমি যখন ফুল গাছগুলোর সাথে কথা বলছিলে তখন এসেছি। এর মানে কি পুরো কথাটা সে শুনে নিয়েছে? হায় আল্লাহ, এখন কি হবে? কিন্তু আমি যে কথাগুলো বলেছি সেটা শুনলে এতক্ষণে তো পাগলটার রেগে অ্যাটম বোম হওয়ার কথা, কিন্তু সে তো দেখছি খুব স্বাভাবিক। থুর, আমিও আর শুধু শুধু ভয় পাই। এই লোকটার কাছে এসে দেখছি আমার সাহসী মন ভীতু হয়ে গেছে। অবশ্য এই লোক সাহসের দিক থেকে আমার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে, তাই তো চুপ করে থাকি। নইলে এই খারুস ব্যাটাকে টিনের চালে রোদ দিয়ে শুটকি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতাম, আর মাঝে মাঝে ফ্রিজ খুলে দেখে মনের স্বাদ মেটাতাম। কি হলো ভাবুক রানী, কোন ভাবনায় ডুব দিলে? না, কোথাও ডুবে যাইনি। আপনি থাকতে কি আমি কোথাও ডুবে যেতে পারবো? সেই সাধ্য কি আমার আছে? আমি একটু পরীক্ষা নিয়ে চিন্তা করছিলাম। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে কথাগুলো বলে চলে যেতে নিলেই নীলিমার হাত খপ করে ধরে ফেললো মেহরান। নীলিমার ঘাড়ের কাছে গিয়ে খোপা করা চুলগুলো খুলে দিয়ে ঘান দিতে থাকলো। মেহরান এত কাছাকাছি থাকায় নীলিমার নিঃশ্বাস ক্রমাগত ভারী হয়ে আসছে, বক্ষতয় ক্রমাগত উঁচুনিচু হচ্ছে। মেহরান সেটা খেয়াল করে মৃদু হাসি দিয়ে নীলিমাকে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ালো। এতক্ষণে মনে হয় নীলিমার প্রাণ ওর আপন নিরে ফিরে এলো। মেহরান নীলিমার হাত এখনো ধরে আছে, হাতের বাঁধন আরো একটু শক্ত করে কানের কাছে এসে ফিস ফিস করে বলতো, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি ব্লুবার্ড। কে বলেছে তোমার সাথে কথা বলার কেউ নেই? আমি আছি তো। তুমি চাইলে নন স্টপ কথা বলার জন্য আমি এক পায়ে রাজি। তোমার একাকিত্ব দূর করার জন্য আমি যথেষ্ট। বিশ্বাস করো, তোমার একটু বোরিং লাগবে না। আমি তোমায় এত ভালোবাসবো যে তার ইফেক্টে তুমি সব ভুলে যাবে। কথাগুলো বলে মেহরান নীলিমার হাতের বাঁধন মুক্ত করে দিল। নীলিমার যেন এবার আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা হলো। কোন রকমে নিজেকে কন্ট্রোল করে ভূত দৌড় দিল। মেহরানের সামনে ওরা আর 1 সেকেন্ডও থাকার সাধ্য নেই, নইলে মেহরানের ওই ফিস ফিস আওয়াজ ওর শরীরে যে ঝংকার তুলেছিল তাতে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ত। যতই হোক, প্রতিটি মানুষেরই জৈবিক চাহিদা আছে,
আর বিপরীত দিকের মানুষটা যদি আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করে তাহলে তো কোনো কথা। ডাইনিং টেবিলে থাকা জগ ভর্তি পানি নিয়ে গ্লাসে ঢেলে এক গ্লাস পানি কয়েক সেকেন্ডে ঢকঢক করে গিলে নিল নীলিমা। তপ্ত রোদে মাঠ যেমন শুকিয়ে যায়, এতক্ষণ নীলিমার অনুভূতিগুলো মনে হয় তেমন ছিল। এইদিকে বাগানের ফুলগুলোর দিকে এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল মেহরান। তারপর ফুলগুলোর ওপর হাত বুলিয়ে দিতে লাগলো, মৃদু হাসি দিয়ে বলল, আমার ব্লুবার্ড তোদের সাথে এতক্ষণ তার মনে জমে থাকা কত কথা শেয়ার করলো, কিন্তু তোরা তো তার কোনো মূল্য দিলি না। চিন্তা করিস না, আমার ব্লুবার্ডকে ইগনোর করার জন্য তোদের কোনো শাস্তি দিব না। তোরা উত্তর না দিয়ে ভালোই করেছিস। তোরা উত্তর দিলে ব্লুবার্ড শকড খেয়ে কোমায় চলে যেত, আর আমি সেটা কখনোই চাই না। তোরা দেখিস আমি আমার ব্লুবার্ডের যথাযথ মূল্যায়ন করব। আমার থেকে কখনো দূরে যেতে দেব না। মনে মনে সে যতই জল্পনা কল্পনা করুক, দিন শেষে এই আফরাজ মেহরানের নীড়েই তার ফিরতে হবে। তারপর চোখ মুখ শক্ত করে বলল, সে ফিরতে বাধ্য। আমি তাকে বাধ্য করব আমার বাহুডোরে আবদ্ধ থাকতে। কথাগুলো বলে বাগান থেকে প্রস্থান করলো মেহরান। এইদিকে মেহরুন চৌধুরী প্ল্যান করছে কিভাবে নীলিমাকে মেহরানের কাছ থেকে মুক্ত করে এনে তার খাঁচায় বন্দি করবে, কিন্তু কিভাবে কি করবে সবকিছুই বারবার গড়িয়ে যাচ্ছে। এই নিয়ে 8 থেকে 10টা প্ল্যান বানিয়ে নিজেই কাগজে ক্রস চিহ্ন দিল। মেহরুন চৌধুরী মেহরানের সেই তীক্ষ্ণ চাহনি এখনো ভুলতে পারছে না। কর্ণকুহরে একটা কথাই বারবার তামার মতো বেঁচে চলেছে, টাকার গরম আমাকে দেখাবেন না, তাহলে হেরে যাবেন। আপনার ওই ঠুনকো টাকা পয়সা আমার কিছুই করতে পারবে না। কথাগুলো আবারও কানে পেঁচে উঠতেই মেহরুন চৌধুরী 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেললেন। ভাবলেন, যেন নাম বললো ছেলেটার। ও হ্যাঁ, আফরাজ মেহরান চৌধুরী। আচ্ছা, এই ছেলেটাও চৌধুরী বংশের, কিন্তু আমি তো এই নামের কাউকে চিনি না। উফ, আমি কি ভাবছি এগুলা? হতে পারে অন্য কোনো চৌধুরী বংশের সন্তান। তবে ছেলেটা বেশ দাম্ভিক স্বভাবের, কিন্তু আমার থেকে কম। আমার সাথে টক্কর দেওয়ার সাধ্য এতটুকু ছেলের নেই, সে যতই বড় বড় কথা বলুক না কেন। আচ্ছা, ছেলেটার বাবার নামটা তো জানা হলো না। অবশ্য আমি তো ছেলেটাকে পাত্তাই দেইনি, ওর বাবার নাম জানবো কিভাবে? এমন তো হতে পারে ওর বাবা আমার পূর্ব পরিচিত, কিন্তু ওর বাবাকে চিনলে তো ওকেও চেনার কথা। উফ, তখন থেকে কি সব আজগুবি কথা ভেবে যাচ্ছি আমি। রুন চৌধুরী কিনা এসব ঠুনকো বিষয় নিয়ে ভাবে। তবে যেহেতু ওর সাথে নীলিমার নাম জড়িয়ে আছে, তাই বিষয়টা আমাকে বারবার ভাবাচ্ছে। যেভাবেই হোক নীলিমার সাথে আমার দেখা করতেই হবে, কিন্তু নীলিমাকে পাবো কোথায়? হঠাৎ মেহরুন চৌধুরীর অশ্রুধয় প্রসারিত হলো। ফোনের দিকে তাকিয়ে একটা নাম্বার ডায়াল করলেন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ সকাল 10টায় নীলিমার পরীক্ষা। গতকাল রাতে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছে যেন খুব ভোরে উঠে পড়তে পারে। ফজরের নামাজ পড়ে ভোর 5:30 নীলিমা পড়তে বসেছে। নীলিমা এক্সামের সময় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরে উঠে পড়াশোনা করে, কারণ ভোরে ব্রেন একদম রিফ্রেশ থাকে, তাই এই সময় পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। নীলিমার অবশ্য পড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন শুধু প্রতিটা অধ্যায় রিভিশন দিচ্ছে। নীলিমা সবকিছু গুছিয়ে বের হতে যাবে, তখন মেহরান খাবারের প্লেট ওর মুখের সামনে ধরল। নীলিমা পরীক্ষার সময় টেনশন একদম খেতে পারে না, তবে পরীক্ষার পর খুব ক্ষুধা লাগে। মেহরান নীলিমাকে বলল, একদম ড্রামা করবে না, চুপচাপ খেয়ে নাও। আর যদি না খেতে চাও তাহলে পরীক্ষা দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। নীলিমা এই কথা শুনে আর কোনো কথা না বলেই পুরো খাবার খেয়ে নিল। মনে মনে মেহরানকে ইচ্ছে মতো বকল, পাগল সাইকো একটা, সব সময় জোরাজুরি করে। আমি জীবনেও খেতাম না। আমি খুব ভালো করেই জানি এই বজ্জাত ব্যাটার কথা না শুনলে আমাকে সত্যি এক্সাম দিতে দিবে না। বলবে বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করতে হবে না, মনোযোগ দিয়ে সংসার করো। উফ, এক্সামের আগে আমার এতদিনের না খাওয়ার রেকর্ডটা ভেঙে দিল, খচ্চর ব্যাটা। উফ, এত গালাগালি করা মোটেও ভালো না। আমি তোমার স্বামী হই, এভাবে গালি দিলে আমি তো স্ট্রোক করব। তুমি কি এত তাড়াতাড়ি বিধবার বায়োডাটা লাগাতে চাও? বিধবা শব্দটা মনে হয় নীলিমার বুকে তীরের মতো বিঁধল। কেমন যেন অদ্ভুত রকমের অনুভূতি হলো। মনে মনে বলল, আমি মোটেও বিধবা হতে চাই না, আর আপনি মরে যান এটাও চাই না। তবে আপনার মতো সাইকোর সাথে থাকাটাও সম্ভব না।
আমি আপনাকে ডিভোর্স দিব, তবে কখনোই আপনার মৃত্যু কামনা করব না। আমি নিজেই মৃত্যুকে ভয় পাই, আর সেখানে আরেকজনের মৃত্যু কামনা তো দূরের কথাই। কিন্তু এই লোকটা কি মাইন্ড রিডার? আমি তো তাকে মনে মনে গালি দিচ্ছিলাম, সে কিভাবে বুঝলো? ও, হতে পারে আমার চেহারার রিয়াকশন দেখে বুঝতে পেরেছে। তোমার ভাবাভাবি শেষ হলে তাড়াতাড়ি এসো। আমি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। অলরেডি 9টা বাজে, রাস্তায় অনেক জ্যাম, যেতে যেতে 30 মিনিট তো লাগবেই। নীলিমা আর কথা বাড়ালো না, রেডি হয়ে এক্সামের উদ্দেশ্যে রওনা দিল। 9:30টার দিকে এক্সাম হলে পৌঁছল। নীলিমার ক্লাসমেটগুলো ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল, মনে হয় ওরা ভূত দেখছে। কিন্তু কেউ কোনো কথা বললো না, কারণ হলে টিচার চলে এসেছে। নীলিমা বিষয়টা খেয়াল করলো, কিন্তু কিছু বলল না, কারণ ওর সম্পূর্ণ ফোকাস এক্সামে। প্রশ্ন পেয়ে নীলিমার খুশি যেন উপচে পড়ছে। মোটামুটি সব কিছুই কমন পড়েছে। যে সাজেশনগুলো পড়েছিল তার মধ্য থেকেই প্রশ্ন এসেছে। নীলিমা কোনো দিকে না তাকিয়ে লিখতে লাগলো। টানা 4 ঘন্টা এক্সাম দিয়ে হল থেকে বের হলো নীলিমা। সিঁড়ির কাছে আসতেই হাতে টান অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। নীলিমা ওকে দেখে মনে হয় শক্ট খেল। কিরে নিশি, তুই কোন হলে পড়েছিস? তোকে তো আমাদের হলে দেখলাম না। নিশি এতক্ষণ নীলিমার দিকে কটমুটিয়ে তাকিয়েছিল, তারপর স্বাভাবিক হয়ে বলল, সেটা জেনে তুই কি করবি? তোর কি আর আমার কথা মনে আছে? তুই তো তোর প্রেমিককে নিয়ে উধাও হয়ে গিয়েছিলি। মাঝখান থেকে আমার আর আমার পরিবারের সবার চোখের ঘুম উড়ে গেছে। মানে তোর জানতে হবে না, তবে তোর সাথে এতদিনের বন্ধু আজ এখানেই শেষ করলাম। এই বলে নিশি চলে যেতে লাগলো। নীলিমা ওর হাত টেনে ধরে বলল, প্লিজ রাগ করিস না, আমার কথাটা ঠান্ডা মাথায় শুনে তারপর ডিসিশন নিবি। তার আগে মাঠে চল, এখানে সবাই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, আমাদের জন্য সবার ডিস্টার্ব হবে। প্লিজ চল। নিশি আর কথা বাড়ালো না। নীলিমা ওর হাত ধরে মাঠের এক সাইডে নিয়ে গেল। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে এতদিন ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো। কথাগুলো বলার সময় ওর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। নীলিমা সেটা মুছে নিয়ে বলল, এখনো ভুল বুঝবি আমাকে? আমার কি এখানে কোনো দোষ ছিল? আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। জীবনে এমন সিচুয়েশন ফেস করতে হবে কখনো ভাবিনি। নীলিমার কথাগুলো শুনে নিশির খুব মন খারাপ হলো। নিজেকে এখন ওর থাপ্পড় দিতে মন চাইছে। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। অবশ্যই নীলিমার নিখোঁজ হওয়ার পর নিশি আর ওর পরিবারের ওপর কম ঝড় যায়নি। মেহরুন চৌধুরী ওদেরকে অনেক অপমান করেছে আর রীতিমতো হুমকি দিয়েছে। তিনি নীলিমার নিখোঁজ হওয়ার পেছনে নিশিকেই তাই করেছেন, কারণ তিনি ভেবেছেন ওরা যেহেতু স্কুল লাইফের ফ্রেন্ড, তাই নিশি সব কিছু জানতে পারে। কিন্তু নীলিমার সাথে যা ঘটে গেছে সেটা নিশির ভাবনারও বাইরে ছিল। নিশি নীলিমার দিকে তাকিয়ে বলল, সরি রে, আসলে আমিও তোকে নিয়ে খুব টেনশনে ছিলাম। কত রাত যে নির্ঘুমে কাটিয়েছি নিজেও জানি না। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আসলে তোর নিখোঁজ হওয়ার পর আমার আর আমার পরিবারের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তারপর নিশি নীলিমাকে ওর মায়ের করা সব ঘটনা ঘুরে বলল। সব কিছু শুনে নীলিমার মুখের ভাষা যেন হারিয়ে গেল। ওর জন্য কত মানুষের ভোগান্তি হয়েছে। নীলিমার মেহরানের উপর খুব রাগ হতে লাগলো। কোন রকমে নিজেকে কন্ট্রোল করে বলল, আচ্ছা, রাতুলের কোনো খবর জানিস? শুনেছি ওকে নাকি কেউ অনেক মেরেছে। ও এখন হসপিটালে ভর্তি আছে। আগের থেকে কিছুটা সুস্থ আছে, কিন্তু এক্সাম দেওয়ার মতো অবস্থায় নেই। আমি ওকে দেখতে গিয়েছিলাম আর জিজ্ঞেসও করেছিলাম যে ওকে কে মেরেছে, কিন্তু ও কিছুই বলেনি। জানি না কে এত ভয়ানকভাবে ওকে মেরেছে। ছেলেটার ডান হাত আর বাম চোখ অকেজো হয়ে গেছে। নীলিমা নিশিকে ওর বিয়ের ঘটনা বললেও রাতুলের কথা কিছুই বলেনি, কারণ ও সেই ভয়ঙ্কর দিনটি মনে করতে চায় না। তবে অন্য সব ঘটনাই বলেছে। নিশি বলে উঠল, আচ্ছা, তুই বলছিস লোকটা সাইকো, কিন্তু তুই যেসব ঘটনা বললি তার সাথে আমি সাইকোসিস রোগীর কোনো মিল পাচ্ছি না। হতে পারে লোকটা অতিরিক্ত বদমেজাজি। আর যদি চরিত্রহীন হতো তাহলে অবশ্যই এতদিন তোকে এভাবে ছেড়ে দিত না। সে তোকে সময় দিয়েছে। আমার মনে হয় লোকটা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। হয়তো তোকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল, তাই এভাবে বিয়ে করেছে। আর তুই যে একরোখা মেয়ে, কত হ্যান্ডসাম ছেলেরা তোকে প্রপোজ করেছে, তুই তো কাউকেই পাত্তা দিতি না। ছেলেটা হয়তো এইসব কিছু জানতো, তাই কোনো কাহিনী না করে ডিরেক্ট বিয়ে করে নিয়েছে।
তাছাড়া দেখ তোকে এক্সাম দেওয়ার জন্য কত সাপোর্ট করেছে। যাই বলিস আমার কিন্তু পুরো ব্যাপারটা সিনেমাটিক লাগছে। ইস জিসানও যদি এরকম হতো কত ভালো হতো। কিন্তু মাথা মোটাটা তো আমাকে দেখলেই ভয় কাঁপতে থাকে, মনে হয় ওর সামনে ওকে খাওয়ার জন্য চিতাবাঘ দাঁড়িয়ে আছে। 5 বছর যাবৎ প্রেম করছি, এখনো ভালোভাবে মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ওর নাকি আমার চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা লাগে, নিজের মনের ভাবটাও ভালোভাবে প্রকাশ করতে পারে না। কতদিন অপেক্ষা করেছি ওর প্রপোজের জন্য, শেষে কিনা আমাকেই গিয়ে প্রপোজ করতে হলো, ভীতু কোথাকার। এতক্ষণ নীলিমা নিশির কথাগুলো শুনে অনেক কষ্টে হাসি আটকে রেখেছিল, তবে শেষের বাক্যটা শুনে নীলিমা এবার শব্দ করে হেসেই দিল। নিশি ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, হয়েছে এখন তো হাসবি, নিজের তো সিনেমার হিরোর মতো বর পেয়েছিস, আর আমি পেয়েছি একটা ক্যাবলা কান্তকে। তবে ক্যাবলা হলে কি হয়েছে, আমাকে খুব ভালোবাসে, এটা আমি বুঝতে পারি, তাই তো ওকে ছেড়ে যেতে পারি না, যতই হোক ট্রু লাভ। কথাগুলো বলে দুই বান্ধবী উচ্চ শব্দে হেসে উঠল। নিশি হঠাৎ করে বলে উঠল, হ্যাঁ রে, তোর হ্যান্ডসাম বরকে দেখাবি না? দুলাভাইকে দেখে চোখ জোড়াতে মন চাইছে। নিশির কথা শুনে নীলিমা ওর দিকে ফাল করে তাকিয়ে রইল। নিশি ওর হাত ধরে ঝাঁকিয়ে বলল, কি রে ওভাবে তাকিয়ে আছিস কেন? বাই এনি চান্স তোর কি মনে হয় আমি তোর বরকে নিয়ে যাব? সেটা ভেবে লাভ নেই, তোর ওই বদমেজাজি সাইকো টাইপ বরকে আমি চাই না, আমার ক্যাবলা কান্তই ভালো, যেভাবে চাইবো সেভাবেই চলবে। নিশ্চয়ই তোর রোমান্টিক বর তোকে নিতে এসেছে, যতই হোক সুন্দরী বউকে তো আর একা ছাড়া যায় না। নীলিমার হঠাৎ রাতুলের কথা মনে পড়ে গেল। মেহরান যেভাবে ওকে মেরেছিল, নিশিকেও যদি সেইভাবে মারে। কারণ নীলিমা মেহরানের সাথে এতদিন থেকে এতটুকু বুঝে গেছে, মেহরান ওদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকেই পছন্দ করে না, সে ছেলে হোক বা মেয়ে হোক। নইলে সেদিন রেস্টুরেন্টের পুরো ফ্লোর বুক করতো না। কথাগুলো ভেবে নীলিমা জোবা দিয়ে অষ্টদয় ভিজিয়ে বলল, আসলে সে আমি ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা বা তাকানো পছন্দ করে না। আমি এতদিন তাকে বেশ ভালোভাবেই ফলো করেছি, তুই কিছু মনে করিস না প্লিজ। আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। নিশি নীলিমার দিকে অবাক দৃষ্টি দিয়ে বলল, আজীব ব্যাপার, ক্ষতি হবে কেন? আমার তো মনে হয় তুই তোর সুদর্শন বরকে নিয়ে ইনসিকিউর ফিল করছিস। ওকে ফাইন, আমি তার সাথে কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো। যতই হোক প্রিয় বান্ধবীর বর বলে কথা, একটু বেহায়া হতেই হয়। নীলিমা ভাবল, আমি যদি লোকটাকে সত্যিই ভালোবাসতাম তাহলে নিশ্চয়ই নিশির এই কথায় এখন আমার খুব হিংসা লাগতো, কিন্তু আমার কিছুই অনুভব হচ্ছে না। হয়তো এতদিনেও তার প্রতি আমার ভালোবাসার অনুভব জন্মায়নি। নীলিমা নিশিকে বলল, ওকে চল। অনেকক্ষণ হয়েছে, এক্সাম শেষ হয়েছে। সে বলেছিল এক্সাম শেষ হলেই রাস্তায় দাঁড়িয়ে যেন তার জন্য অপেক্ষা করি। এখন তো মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ জানে আজ কপালে কি আছে, জবাবদিহি করতে করতে জান শেষ হয়ে যাবে। নিশি নীলিমার কাছে হাত রেখে বলল, আরে কিছু হবে না, দুলাভাই এইসব সিম্পল ব্যাপার নিয়ে কিছুই বলবে না, চল চল। ওরা গেটের বাইরে যেতেই নীলিমা দেখলো মেহরান চৌধুরী এবং মেহরান রাস্তার এক সাইডে মুখোমুখি দাঁড়িয়ে আছে। নীলিমা অবাক হয়ে মনে মনে বলল, মা এখানে কি করছে? আমার সাথে দেখা করতে এসেছে? হয়তো মা জানে আজ আমার এক্সাম, কিন্তু মিহিরানের দিকে ওইরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? দেখি একটু কাছে গিয়ে। তারপর নীলিমা নিশিকে মেহরানকে দেখালো। নিশি তো মেহরানকে দেখে ফিদা হয়ে গেছে। তারপর কোন রকমের নজর সরিয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই তো পুরো চকলেট বয়, যত্ন করে রাখিস কিন্তু। নীলিমা ম্লান হেসে বলল, আমার যত্ন করা লাগবে না, সেই আমার ঘাড়ের উপর উঠে বসে আছে। আর সে যদি আমাকে ভালোভাবে প্রপোজ করতো তাহলে আমি সত্যি তাকে ভালোবাসতাম। সে একদম আমার মনের মতো। নিশি নীলিমাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, বিয়ে তো হয়েই গেছে, এখন আর রাগ করে কি লাভ? চাইলেও এই সম্পর্ক থেকে বের হতে পারবি না। তোর বর্ণনায় যতটুকু বুঝেছি দুলাভাই তোকে কখনোই দূরে যেতে দিবে না, তুই চাইলেও না। তাই সম্পর্কটাকে সুন্দরভাবে কন্টিনিউ কর প্লিজ, দেখবি সে তোকে অনেক ভালোবাসবে। নীলিমা নিশির কথার পরিবর্তে একটা মুচকি হাসি উপহার দিয়ে বলল, আগামীকাল দেখা হবে। এখন শাশুড়ি আর জামাইয়ের মধ্যে তৃতীয় যুদ্ধ দেখব। বাই। নিশিও বাই বলে চলে যাওয়ার পর নীলিমা ওদের থেকে একটু দূরে দাঁড়ালো। আর মেয়েটাকে তো ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নিয়েছো, জানি সবকিছু সম্পত্তি লোভে করেছো, কিন্তু তোমার এই স্বপ্ন আমি পূরণ হতে দিব না। আমি ঠিকই আমার মেয়েকে নিয়ে আসবো, ইটস মাই চ্যালেঞ্জ। মেহরান শান্ত স্বরে বলে উঠল, শাশু মম, রাস্তায় অনেক মানুষ
আর আপনি আমার একমাত্র সুইট শাশুমম। তাই আপনার সাথে এই মুহূর্তে উচ্চস্বরে কথা বলতে চাইছি না। আমি চাই না মেহেরুন চৌধুরীর কোনো অসম্মান হোক। যতই হোক, আপনি আমার আপন শাশুমম। আর সম্পত্তির লোভে বিয়ে করেছি, কথাটা শুনে খুব হাসি পেল। এই মুহূর্তে আপনি আমার বাসায় থাকলে আপনাকে আমার সম্পত্তির পরিমাণ দেখিয়ে দিতাম। আমি আপনার মতো ভাইরাল হতে চাই না, তাই সবার মুখে আমার নাম থাকে না। নিজেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করি। জানেন তো, মানুষ ভালোর থেকে খারাপ গুণগুলো বেশি খোঁজে। সবার মধ্যেই ভালো খারাপ গুণ আছে, তাই কারো কাছে নিজেকে প্রকাশ করে অতি ভালো খারাপ কিছুই হতে চাই না। আর কি বললেন, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন? হাসালেন আমায়। আপাতত এইসব ভুলে যান। ভুল করেও এই ভুল করবেন না, তাহলে আপনাকে টেনে হিচড়ে নিচে নামাতে আমি 1 সেকেন্ডও ভাববো না। মেহরুন চৌধুরী রেগে অরুণচণ্ডী হয়ে গেল, কিন্তু কিছু একটা ভেবে রাগটা কন্ট্রোল করে ফেলল। মেহরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি? মেহরান কিছু একটা ভেবে ফিচেল হেসে বলল, ইসহাক চৌধুরী। মেহরুন চৌধুরী তপ্ত নিঃশ্বাস ছাড়লেন, ভাবলেন আমার ধারণা তাহলে ভুল। আমিও না কি সব উল্টোপাল্টা চিন্তা করি। এত বছর পর সে কোথা থেকে আসবে? তাকে তো আমি অনেক আগেই বরবাদ করে দিয়েছি। মেহরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, আমি যেভাবেই হোক আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব। ইটস মাই চ্যালেঞ্জ। আফরাজ মেহরান চৌধুরী এইসব ছোটোখাটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। এই বলে মেহরান অন্যদিকে তাকালো, যেখানে নীলিমা দাঁড়িয়ে আছে। মেহরান নীলিমার দিকে রাগের দৃষ্টি দিয়ে সেদিকে গেল। নীলিমা তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। মেহরান নীলিমার হাত ধরে চোখ জোড়া আরো তীক্ষ্ণ করলো, তারপর কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলে উঠল, অযথা সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। নেক্সট টাইম এক্সাম শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে চলে আসবে, মনে থাকে যেন। তারপর হাত ধরে গাড়ির কাছে গিয়ে উঠতে বলল। নীলিমা গাড়িতে উঠে ভাবল, আমি কোথায় সময় নষ্ট করলাম? আমি তো শাশুড়ি আর জামাইয়ের যুদ্ধ দেখছিলাম। খাটাস লোকটা এখন নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর মাত্র কিছুদিনই তো আছি, তারপরে আমায় খুঁজেও পাবেন না। এদিকে মেহরুন চৌধুরী সেখানে দাঁড়িয়ে রাগে ফুসফুস করতে করতে ভাবলেন, কত বড় বেয়াদব ছেলে, আমার মেয়ের সাথে আমাকে একটু কথাও বলতে দিল না। মেহরুন চৌধুরী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসিফকে ফোন দিল। অপর পাশ থেকে ফোন রিসিভ করতেই মেহরুন চৌধুরী বলে উঠল, তোমাকে আফরাজ মেহরান চৌধুরীর সব ডিটেলস জানতে বলেছিলাম, কিছু জানতে পেরেছো? মেহরুন চৌধুরী চোখ বন্ধ করে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বললেন, ওকে, আমি ফোন রাখছি। আর কোনো ইনফরমেশন পেলে আমাকে সাথে সাথে জানাবে। নেক্সট টাইম যেন আমার ফোন করা না লাগে, সো বি কেয়ারফুল। কথাটি বলে আসিফ পট করে ফোনটা কেটে দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো। গাড়ি চলছে আপন গতিতে। জ্যামের শহর বলা হয় ঢাকাকে। ফুটপাতের ব্যস্ত মানুষগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে নীলিমা। ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছে গিয়ে দুহাত পেতে ভিক্ষা চাইছে ভিক্ষুক। আজকাল বেশিরভাগ মানুষ সুস্থ থেকেও ভিক্ষা করে। এই নিউজগুলো যখন নীলিমার চোখে পড়ে তখন খুব খারাপ লাগে। এইসব ভণ্ড মানুষগুলোর জন্য যারা সত্যিকারের অক্ষম তারাও ভিক্ষা পায় না। কেন যে মানুষ এত স্বার্থপর সেটা বুঝতেই পারে না। অবশ্য সবাই বিভিন্ন দিক থেকে স্বার্থপর। হঠাৎ গাড়িতে কেউ ছটফট করলো। নীলিমা বুঝতে পারলো কেউ গাড়ির বাইরে থেকে এমন করছে। নীলিমা গাড়ির ভেতর থেকে মাথাটা বের করে দেখলো একজন ভিক্ষুক পা দিয়ে থালা তুলে টাকা চাইছে। নীলিমার লোকটিকে দেখে খুব মায়া হলো। লোকটার 2 হাত নেই, শুধু 2টা পা আছে, কিন্তু নীলিমার কাছে এই মুহূর্তে টাকা নেই। কি করবে? মেহরানও গাড়ি থামিয়ে কোথায় যেন চলে গেল। নীলিমার ভাবনার ছেদ হলো মেহরানের ডাকে। কি হলো? ওইভাবে কি দেখছো? নীলিমা কণ্ঠে জড়তা নিয়ে বলে উঠল, দেখুন, ওই লোকটার 2টা হাত নেই, শুধু 2টা পা আছে। লোকটা ভিক্ষা করছে, ইস কত কষ্ট করছে। গাড়ির দরজায় টোকা মেরে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। মেহরান তৎক্ষণাৎ ওয়ালেট থেকে 500 টাকার কচকচে নোট নীলিমার হাতে দিয়ে বলল। তাকে দিয়ে দাও। নীলিমা তো হা করে রইল। পরক্ষণে ভাবল, তার কাছে তো অনেক টাকা, এটা তো কোনো ব্যাপারই না। ইস
আমার হাতে যদি এখন এতগুলো টাকা থাকতো তাহলে আমি রাস্তায় নেমে সব অসহায় মানুষদের সাহায্য করতাম। কথাগুলো ভেবে নীলিমা টাকাটা ওই লোকটাকে দিল। টাকা পেয়ে লোকটার মুখটা খুশিতে চকচক করে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে মন ভরে দোয়া করলেন। মেহরান ড্রাইভ করতে করতে ভাবল, এই লোকগুলোকে নিয়ে যতটা ভাবো, এভাবে যদি আমাকে নিয়ে ভাবতে তাহলে আমার জীবন ধন্য হতো। নীলিমা ভাবল, ঋষি ঠিকই বলতো, প্রতিটি মানুষের মাঝে ভালো খারাপ গুণ আছে, কারো বেশি কারো কম। উনি একটু অদ্ভুত টাইপের লোক হলেও তার মধ্যে কিছু ভালো গুণও আছে। যেমন আমাকে কত কেয়ার করে, আমার অসম্মান সহ্য করতে পারে না, তারপর ওই লোকটাকে খুব সহজেই 500 টাকার নোট দিয়ে দিল। অনেক বড় লোক আছে যারা অনেক জায়গায় টাকা নষ্ট করে, কিন্তু অসহায় মানুষদের 1 টাকাও দান করে না। আচ্ছা, আমি তাকে নিয়ে এত ভাবছি কেন? লোকটা তো আমার সাথেও কম অন্যায় করেনি, তাই তো এত দূরে চলে যাব। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না। নীলিমার পরীক্ষাগুলো শেষের পর্যায়ে চলে এসেছে। আর মাত্র একটা এক্সাম আছে, কিন্তু এই এক্সামের আগে 4 দিন বন্ধ আছে। নীলিমার খুব বিরক্ত লাগছে। একা একা বিড়বিড় করতে লাগলো। কঠিন পরীক্ষার সময় বন্ধ দেওয়ার নাম নেই, আর সহজ পরীক্ষার সময় এতদিন বন্ধ। উফ, ভালো লাগে না। পড়াশোনা তো শেষ, এখন কি করব? আমার সাথে ঘুরতে যাবে? নীলিমা দরজার দিকে তাকিয়ে দেখে মেহরান ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। মনে হয় কোথাও যাবে। নীলিমা অস্ফুট স্বরে বলল, মানে কি বললেন আপনি? তুমি কি কালা? কি বলেছি শুনতে পাওনি? বলেছি আমরা ঘুরতে যাব। কথাটা নীলিমার কানের কাছে গিয়ে খুব জোরে চেঁচিয়ে বলল মেহরান। নীলিমার কান যেন তবদা খেয়ে গেল। 2 কানে হাত দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, এত জোরে কেউ চিৎকার করে? যদি আমার কানের পর্দা ফেটে যেত? তাহলে আর কি করার, এই কালা বউ নিয়েই জীবন পার করে দিতাম। অবশ্য তুমি কালা হলে ভালোই হবে, কানেও শুনবে না আর বকবক করে আমার মাথা নষ্ট করবে না। আচ্ছা, এখন দুপুর 3টা বাজে, নদীর পাড়ে যেতে প্রায় 45 মিনিট লাগবে। ততক্ষণে বিকাল হয়ে যাবে, ঝটপট রেডি হয়ে নাও। 10 মিনিট সময় দিলাম। নদীর কথা শুনে নীলিমার মন পুলকিত হয়ে গেল। হাসি মুখে মেহরানের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা নদীর পাড়ে যাব? ওয়াও! জানেন, আমার বাসায় খুব বোরিং লাগছিল, মনটা খুব খারাপ ছিল। আপনি তো আমার মনটাই ফুরফুরে করে দিলেন। আমি 10 মিনিটেই রেডি হয়ে আসছি। এই বলে নীলিমা দৌড়ে কভার থেকে একটা বেবি পিঙ্ক কালার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদীর পার যে নীলিমার খুব পছন্দ, সেটা মেহরানের অজানা নয়। ওরা দুইজন নদীর পাড়ে এসেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর মেহরান নীলিমাকে নদীর পাড়ে এক নির্জন জায়গায় নিয়ে এলো। নীলিমা বুঝতে পেরেছে মেহরান ওকে নিয়ে বেশি মানুষের ভিড়ে থাকতে পছন্দ করে না, তাই এই নিরিবিলি জায়গায় নিয়ে এসেছে। নীলিমা ভাবল, তাতে কি হয়েছে? বরং বেশ ভালোই হয়েছে। মানুষের গিজগিজ করে এই নিরিবিলি জায়গাটায় ভালো। নদীর পাড়ের স্নিগ্ধ বাতাস আর নদী থেকে ভেসে আসা কলকল ধ্বনি খুব ভালো করে উপলব্ধি করতে পারবো। নীলিমা নদীর পাড়ে গিয়ে 2 হাত 2 দিকে মিলে স্নিগ্ধ বাতাসের মন ভরে নিঃশ্বাস নিতে লাগলো। নীলিমাকে দেখে মনে হচ্ছে আজ নদীর সাথে বিলীন হয়ে যাবে। মেহরান নীলিমার কাণ্ড দেখে মৃদু হাসলো, ভাবলো মেয়েটা খুব সরল, অল্পতেই বেশ খুশি হয়ে যায়। মেহরান নীলিমার পিছনে গিয়ে ওর 2 হাত মিলে নীলিমার 2 হাতের 10 আঙ্গুলে ঢুকিয়ে নীলিমার ঘাড়ের কাছে এসে ওর খোলা চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। আকস্মিক ঘটনায় নীলিমা চোখকে পেছনে তাকালো। এতক্ষণ ওর ধ্যান ছিল নদীর স্নিগ্ধ বাতাসে। নীলিমা পেছনে তাকিয়ে হাত ছাড়িয়ে সরে আসলো। মেহরান বলল, এটা কি হলো? রোমান্সের পুরো 12টা বাজিয়ে দিলে। নীলিমা লাজে রাঙা মুখটা অন্যদিকে ঘোরালো, তারপর কানের কাছে চুল গুজে বলল, আসলে আমি একা একা এসব অনুভব করতে অভ্যস্ত। যখন খুব খারাপ লাগতো তখন নদীর পাড়ে এসে বসে থাকতাম। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস আজ আমাকে নদীর পাড়ে নিয়ে আসার জন্য। মেহরান বুঝতে পারলো নীলিমা প্রসঙ্গ ঘোরাতে চাচ্ছে, তাই মেহরানও আর কথা বাড়ালো না। প্যান্টের পকেটে 2 হাত গুজে আকাশের দিকে তাকিয়ে পরবর্তী পরিকল্পনাগুলো ছক কষতে লাগলো। কিভাবে নীলিমাকে নিজের একান্ত করে পাবে, কিভাবে নিজের খাঁচায় ওকে সারা জীবনের জন্য আবদ্ধ করবে, এখন সেটাই মেহরানের ধ্যান জ্ঞান। ওরা নদীর পাড়ে প্রায় 1.5 ঘন্টা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। নীলিমা অবশ্য আরো 1 ঘন্টা থাকতে চেয়েছিল,
কিন্তু মেহরানের ধমকের ভয়ে চুপসে গেছে। দেখতে দেখতে শেষ পরীক্ষার দিন চলে এলো। পরীক্ষার এই কয়েকদিন মেহরান নীলিমার সর্বোচ্চ দিয়ে খেয়াল রেখেছে। প্রতিদিন ওকে নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে ওর কখন কি লাগবে সব কিছুর খেয়াল রেখেছে। পরীক্ষা শেষে নীলিমা নিশিকে এই কথাগুলো বলছিল। নিশি মুগ্ধ হয়ে শুনছিল। সত্যি দুলাভাই আমার কোটি জনের মধ্যে একজন, তোকে অসম্ভব রকমের ভালোবাসে। প্লিজ নীলু, এবার তো ভাইয়াকে মেনে নে। এক কাজ কর, এখন তো এক্সাম শেষ, তুই আর দুলাভাই কোথাও ঘুরে আয়। যেমন দেশের ভিতরে বা দেশের বাইরে কোথাও যেতে পারিস, এতে ঘোরাও হয়ে যাবে আর হানিমুনও হয়ে যাবে। দেখ, তোর হাজবেন্ড যেহেতু তোকে এত ভালোবাসে, তাহলে তোরও উচিত তার অনুভূতির ডাকে সাড়া দেওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র, তুই চাইলেই এটাকে কখনো অস্বীকার করতে পারবি না। তুই এত ভালোবাসা পেয়েও যদি তাকে পায়ে ঠেলে দিস, তাহলে তোর মতো অভাগী কেউ হবে না। অনেক পুরুষ চরিত্রহীন হয়, যৌতুক লোভী হয়, মাদক আসক্ত হয়, স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করে। দুলাভাই সেদিক থেকে অনেক ভালো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। আর আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো ভিত্তিহীন কথা নয়। আশা করি এতটুকু বুদ্ধি তোর আছে। নীলিমা অবাক নয়নে নিশির দিকে তাকালো। ও ভেবেছিল আজকে নিশিকে ওর পালানোর প্ল্যান বলবে, কিন্তু নিশি দেখছি মেহরানের প্রশংসায় কয়েক ধাপ এগিয়ে আছে। নীলিমা রাতুলকে মারার বিষয় ছাড়া মেহরানের পজিটিভ নেগেটিভ সব সাইড নিশিকে বলেছে, কিন্তু নিশি সেই ঘুরে ফিরে মেহরানের সাপোর্ট করছে। নীলিমা ভাবল, নিশিকে প্ল্যানের ব্যাপারে বলা যাবে না। ও হয়তো কথাগুলো আমার কাছ থেকে শুনে এইসব ডিসিশন দিচ্ছে, কিন্তু আমি তো ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি। তাই নিশি আমার অনুভূতিগুলো বুঝবে না। এখন যদি ওকে পালানোর কথা বলি তাহলে ও উল্টা রাগ দেখাবে। তাই আমাকে এক বুড়ি জ্ঞানের বাণী শোনাবে, আর আমাকে এক ঝুড়ি জ্ঞানের বাণী শোনাবে। আমি কারো হেল্প নেব না, যা করার একাই করব। কিন্তু পালানোর আগে একবার হলেও আমি রাতুলের সাথে দেখা করে যাব। আমার জন্য বেচারার জীবনটাই নষ্ট হয়ে গেল। কথাগুলো ভেবে নীলিমা নিশির দিকে তাকিয়ে মুচকে হেসে ওকে জড়িয়ে ধরে বলল, তোর কথাগুলো ভেবে দেখবো। নিশি নীলিমার পিঠে হাত বুলিয়ে বলল, দোস্ত, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার লাইফ। আচ্ছা নিশি, আমাকে রাতুলের হসপিটালের নামটা বল আর ওর কেবিন নাম্বারটা বল, আমি ওকে দেখতে যাব। নিশি মাথা নাড়িয়ে নীলিমাকে হসপিটালের নাম আর কেবিন নাম্বার বলে দিল। তারপর বেড থেকে বের হয়ে নিশি চলে গেল। নীলিমা দেখলো রাস্তার বিপরীত পাশে মেহরানের গাড়ি আছে। ও গাড়ির কাছে গিয়ে দেখলো মেহরান গাড়িতে নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও মেহরান নেই। ভাবলো হয়তো কোথাও গেছে। নীলিমা মনে মনে খুব খুশি হলো। আরে বাহ, সাইকোটা দেখছি আমার কাজটা আরো সহজ করে দিয়েছে। ভেবেছিলাম সে যখন ঘুমাবে তখন দরজায় তালা মেরে পালিয়ে যাব, কিন্তু এখন দেখছি আরো ভালোভাবে পালাতে পারবো। নীলিমা মৃদু হেসে ফার্মেসিতে গিয়ে ওর পার্সোনাল জিনিস নিল আর এক পাতা ঘুমের ঔষধ নিল। ঘুমের ঔষধ ওর ফাইলের মধ্যে ঢুকিয়ে গাড়ির কাছে এসে ওর চক্ষু চরক গাছ। দেখলো মেহরান গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ওর ফর্সা মুখটা লাল হয়ে আছে। নীলিমা ভাবল, আজ তো তেমন রোদ পড়েনি, আকাশটা বেশ মেঘলা, তাহলে তার চেহারা এমন লাল টকটকে হয়ে আছে কেন? নীলিমার উপস্থিতি টের পেয়ে মেহরান চোখ খুলল। নীলিমা আরো কয়েক দফা অবাক হল, কারণ মেহরানের চোখ জোড়া আরো লাল হয়ে আছে, যেমনটা ও রেগে গেলে লাল হয়। নীলিমা সেটা দেখে সে আগের কথা মনে পড়ে গেল। ভাবল, লোকটা আমাকে ঘুমের ওষুধ কিনতে দেখলো না তো? না, কিভাবে দেখবে? আমি তো ওষুধ কেনার সময় ফার্মেসির বাইরে তাকিয়েছিলাম, লোকটাকে দেখিনি। সেখানেই আমি ওষুধের পাতা ফাইলের মধ্যে ভরেছি। পরক্ষণেই ভাবলো হয়তো অন্য কোনো কারণে রাগ হয়ে আছে, তার তো মন বোঝা দায়। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। মেহরানের ঝাঁঝালো কণ্ঠ শুনে নীলিমা কিঞ্চিত কেঁপে উঠল আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসল। মেহরান জিজ্ঞেস করল, তোমার হাতে ওই প্যাকেটটা কিসের? নীলিমা লজ্জা পেয়ে বলল, না মানে। মেহরান প্যাকেটটার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, ও বুঝেছি, নেক্সট টাইম একা একা দোকানে যাবে না। তোমার পার্সোনাল সব জিনিস আমি কিনে দিব, মাইন্ড ইট। তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। নীলিমা ভাবল, নির্লজ্জ বেটা আমার পার্সোনাল জিনিস কিনে দিবে, এইটা তো কিনলাম যেন ধরা না পড়ি তাই। যাক, সাইকোটা কিছু বুঝতে পারেনি। গাড়ি খুব দ্রুত গতিতে চলছে। নীলিমার ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে মনে হয়।
কিন্তু মেহরানের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে। নীলিমা ভাবল, হঠাৎ এখানে কেন এসেছে? মেহরান গাড়ির দরজা খুলে নীলিমার হাত ধরে ওকে গাড়ি থেকে নামিয়ে শপিং মলের ভেতরে ঢুকল। মেহরান এত জোরে হাঁটছিল যে নীলিমার পা মেলাতে খুব কষ্ট হচ্ছিল, আর ওর হাতটাও খুব শক্ত করে ধরেছে। ওরা একটা শাড়ির দোকানে গেল। মেহরান নীলিমাকে বেনারসি চয়েস করতে বলল, তবে নীল কালারের হতে হবে, এটাও বলে দিল। নীলিমা তো ভয়ে এতটাই জমে যাচ্ছে যে কিছুই বুঝতে পারছে না। নীলিমা ভাবল, হঠাৎ নীল রঙের বেনারসি কেন চয়েস করতে বলছে? যেভাবে রাগ হয়ে আছে এই মুড নিয়ে শপিং করতে কিভাবে আসলো বুঝি না। জিজ্ঞেস করে দেখি কেন এটা কিনবে। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলল। হঠাৎ বেনারসি কেন কিনবেন? মেহরান বাঁকা হাসি দিয়ে ওর কানের কাছে এসে ফিস ফিস করে বলল, বলেছিলাম না তোমার ফাইনাল এক্সাম শেষ হলে ফুলসজ্জা করব। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে ব্লুবার্ড? নীলিমা তারপর একটা শুকনো ঢুক গেলে মেহরানের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, প্রেমে পড়ে গেলাম নাকি? না না, এটা অসম্ভব। আমি তখন পালাবো। এই তো সুযোগ পেয়েছি, এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কথাগুলো ভেবে নীলিমা মেহরানের বুক থেকে ওঠার চেষ্টা করল। দেখলো মেহরানের হাতের বাঁধন আলগা হয়ে গেছে। নীলিমা পিট পিট করে মেহরানের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমে বিভোর হয়ে গেছে। নীলিমা ঠোঁটের করে হাসি ফুটিয়ে দ্রুত কাভার থেকে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে একটা ব্যাগে ভরে রেডি হয়ে বাইরে চলে গেল। যাওয়ার সময় একবার মেহরানকে দেখতে ভুলেনি। কেন জানি ওর যেতে মন চাইছিল না, কিন্তু ওর মস্তিষ্ককে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। অবশেষে নীলিমা ওর প্রিয় ফুলের বাগানে প্রবেশ করলো এবং ফুলগুলোকে ছুঁয়ে দিল। বলল, তোদের কাছ থেকে বাধ্য হয়ে অনেক দূরে চলে যাব। রাগ করিস না প্লিজ। কি করব বল? ওই সাইকোটার সাথে এক ছাদের নিচে থাকা অসম্ভব। নিজের ভালো তো পাগলেও বোঝে, আর আমি তো সুস্থ মানুষ, তাই সুস্থভাবে স্বাধীন জীবন যাপন করতে চাই, যেখানে থাকবে না কোনো পিছু টান। আমার রাজ্যে আমি হব রানী, থাকবে না কোনো রাজকুমার। বিয়ের শখ আমার চিরতরে মিটে গেছে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। কথাগুলো বলে চলে গেল নীলিমা। হসপিটালের শুভ্র বিছানায় বসে আছে রাতুল। চোখে তার কালো চশমা। তার সামনে একটি টোলের উপর বসে আছে নীলিমা। ওর চোখ জোড়া ফ্লোরের দিকে তাকিয়ে আছে। মুখে তার অপরাধ বোধের ছাপ স্পষ্ট, কারণ আজ নীলিমার জন্যই তো রাতুলের এই বেহাল দশা। কালো ফ্রেমের চশমার মধ্য থেকে কিছুক্ষণ যাবৎ ডান চোখ দিয়ে নীলিমাকে দেখে যাচ্ছে রাতুল। মনে হয় কতদিনের তৃষ্ণা মেটাচ্ছে নীলিমাকে দেখে। নীলিমা এক পলক রাতুলের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বলে উঠল, যেমনটা ভাবছো তেমনই আছি। তোমার শরীরের কি অবস্থা? পুলিশকে নাকি কিছুই বলনি? রাতুল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। অবাক দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো নীলিমা। ভাবল, মিরান সত্যি বলেছিল রাতুল আমাকে পছন্দ করে? রাতুল নীলিমার পাশে বড় একটা ব্যাগ দেখে জিজ্ঞেস করল। নীলিমা অবাক হয়ে প্রশ্ন করল, তুমি জানলে কিভাবে? রাতুল মুচকি হেসে বলল। নীলিমা না বোধক মাথা নাড়ল। রাতুল ক্ষুদ্র শ্বাস ফেলে পড়ে উঠল। নীলিমা বিস্ময়ের দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো। বলল, আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে মৃদু হেসে ওর দিকে হাত বাড়িয়ে দিল। নীলিমা হ্যান্ডশেক না করেই প্রশ্ন করল, আপনি একটু আগে কি বললেন? আমার হাজবেন্ডের কি রোগ আছে? আরিয়ান মুচকি হেসে আবারও জবাব দিল। আরিয়ানের কথা শুনে নীলিমার বিস্ময়ের সীমা রইল না। আরিয়ানের দিকে অবাক দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করল, এইসব আপনি কিভাবে জানলেন? আরিয়ান বাঁকা হেসে বলল। নীলিমা এবার যেন আকাশ থেকে পড়ল। এতক্ষণে আরিয়ানের দিকে ভালোভাবে তাকালো। আরিয়ান মেহরানের মতোই সুদর্শন। চোখে সাদা ফ্রেমের চশমা চকচক করছে। ফর্মাল ড্রেসের উপরে শুভ্র রঙের অ্যাপ্রন পরা লোকটিকে খুবই ইনোসেন্ট দেখতে। কিছু একটা ভেবে নীলিমা চোখ ফিরিয়ে নিল। ভাবল, এর মানে ওই লোকটা সত্যি সাইকো? তাহলে আমাদের ধারণাই ঠিক। হায় আল্লাহ, এতদিন এমন একজন লোকের সাথে আমি বসবাস করেছি। ডাক্তার আরিয়ানকে দেখে তো মনে হচ্ছে না সে মিথ্যা বলছে, কিন্তু এটা আবার কি ধরনের রোগ? আরিয়ান নীলিমার দিকে তাকিয়ে বুঝতে পারলো নীলিমা তার কথা বিশ্বাস করেনি। তাই আরিয়ান কেবিন থেকে চলে গেল। নীলিমা সেখানে এটাই দাঁড়িয়ে রইল। কয়েক মিনিট পর আরিয়ান কেবিনে ঢুকে নীলিমার দিকে কিছু কাগজ এগিয়ে দিল। নীলিমা সেইগুলো নিয়ে দেখলো সত্যি মেহরান দীর্ঘদিন যাবৎ এই রোগে আক্রান্ত। রিপোর্টগুলো দেখে নীলিমার ভয় হতে লাগলো।
ভাবলো এই সাইকোটার মামাতো ভাই যদি আবার আমাকে ওখানে দিয়ে আসে তাহলে কি হবে? না না, আমি কিছুতেই ওখানে যাব না। ওফ, যেইখানেই যাই সেখানেই সাইকোটার রক্তের মানুষজন মনে হয় ঘোরাফেরা করে। এখান থেকে এক্ষুনি আমার পালাতে হবে। কথাগুলো ভেবে নীলিমা তড়িঘড়ি করে ধরে থাকা ব্যাগটি হাতে নিয়ে রাতুলের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, রাতুল, নিজের যত্ন নিও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি এখন যাই। রাতুল নীলিমাকে জিজ্ঞেস করল। বলেই নীলিমা কয়েক পা আগাতেই রাতুল ডেকে উঠল। নীলিমা পেছনে ফিরে রাতুলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রাতুল বলল। রাতুলের কথা শুনে নীলিমা যেন আকাশ থেকে পড়ল। ভাবল, রাতুলের মাথাটা গেছে নাকি? সাইকোটার মামাতো ভাইয়ের বাসায় আমি থাকবো? নীলিমা মুখ ফুটে বলল, তোমার মাথা ঠিক আছে রাতুল? ওই লোকটার ভাইয়ের বাসায় তুমি আমাকে থাকতে বলছো, আবার বলছো ওটা নাকি নিরাপদ জায়গা। তোমার কথা শুনে দুঃখের মধ্যেও হাসি পেল। নীলিমা প্রচুরা কোচকে আরিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? ওর মতো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। বলতে পারেন সে আমার প্রতিদ্বন্দ্বী। কেন? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো নীলিমা। আরিয়ান প্যান্টের পকেটে হাত গুজে বলল, সেটা না হয় অন্য সময় বলবো, এখন ইম্পর্টেন্ট কথায় আসা যাক। আপনার বন্ধু রাতুল আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছে, আর তার চিকিৎসা আমি করছি। আমি জানি মিরন তার এই অবস্থাই করেছে, কিন্তু রাতুল পুলিশকে কিছুই বলেনি, কারণ সে চায় না তার কারণে আপনাদের সংসার ভেঙে যাক। সে যেভাবে মিরান হয়তো অতিরিক্ত জেলাসি থেকে এই কাজটা করেছে। সত্যি এই যুগে এরকম নিঃস্বার্থ বন্ধু বা ভাগ্যের ব্যাপার। নীলিমা বলল। উনি একজন পুরুষ মানুষ, আমি কিভাবে তার বাসায় থাকবো? আরিয়ান মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমার ছোট বোনও আছে, ও আপনারই বয়সী। ও আপনাদের সঙ্গ দিবে, আপনি আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন। আরিয়ানের কথা শুনে নীলিমা খুব ভালো করে তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। ভাবল, সাইকোটার মাথা গরম হলেও তার ভাইয়ের মাথা পুরো বরফের মতো ঠান্ডা। ধুর, আমি কি সব ভাবছি? সবাই কি ওই সাইকোর মতো হবে নাকি? সে তো অনলি ওয়ান পিস আছে। আমি রাজি হয়ে যাই। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না। অবশ্য মানুষের বাহ্যিক রূপ দেখে বোঝা যায় না। সাইকোটাও তো দেখতে কত হ্যান্ডসাম, কিন্তু ভেতরে তো বদ্ধ উন্মাদ। তবে লোকটার উদ্দেশ্য খারাপ হলে আমার ব্যাগে যেই ধারালো ছুরিটা নিয়েছি সেটা তার গলায় বসিয়ে দেব। আপাতত রাজি হয়ে যাই। কথাগুলো ভেবে নীলিমা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি আপনার বাসায় যেতে ইচ্ছুক, তবে সেটা 7 দিনের জন্য। আরিয়ান বাঁকা হেসে মৃদু স্বরে বলে উঠল। এটা তো আমার জন্য সুবর্ণ সুযোগ করে। কথাটা এত নিচু স্বরে বলল যে নীলিমার কর্ণকুহরে পৌঁছায়নি। আরিয়ান এবং নীলিমা রাতুলের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভিং সিটে বসে আছে আরিয়ান, আর পেছনের সিটে বসে আছে নীলিমা। আরিয়ান ওকে সামনের সিটে বসতে বলেছিল, কিন্তু নীলিমা শোনেনি। শা শা করে গাড়ি চলছে। নীলিমা জানলার গ্লাস খুলে বাইরের বাতাস উপভোগ করছে। ধরণীতে তীব্র তাপদাহ পড়েছে। অনেকেই হিটস্ট্রোক করে মারা গেছে। নীলিমা ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে তৃষ্ণা মেটালো। এদিকে লুকিং গ্লাস দিয়ে বোতলে নীলিমার মুখ লাগিয়ে পানি খাওয়া দেখে আরিয়ানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আরিয়ান শুকনো কাশি দিয়ে বলল, আমার খুব পানি তৃষ্ণা লেগেছে, যা গরম পড়েছে। মনে হয় আমি হিট স্ট্রোক করব। উফ, গাড়ির এসিটাও মনে হয় গরম বাতাস দিচ্ছে। আরিয়ানের মুখে পানি তৃষ্ণার কথা শুনে নীলিমার খুব মায়া লাগলো। ভাবল, আমি তো এটাতে মুখ লাগিয়েছি, এটা থেকে কিভাবে দিব? নীলিমার ভাবনার মধ্যেই আরিয়ান গাড়ি এক সাইডে থামিয়ে পেছনে ফিরে বলল,